নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারটে চারদিক। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সাগর দত্ত হাসপাতালের মহিলা পিজিটিকে হুমকি দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই তোলপাড়। রোগীর পরিবারের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। সেক্ষেত্রে রায়ে কোনো সদর্থক ভূমিকা না থাকলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেবেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকেই সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় দেখি। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তারা বলেছেন, আমরা হতাশ। সাগর দত্তের ঘটনার পর সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাগর দত্ত হাসপাতাল তা আরো একবার প্রমাণ করে দিল, এমনটাই বলেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে সরাসরি সাগর দত্ত হাসপাতালে আপনাদেরকে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সাগর দত্ত হাসপাতালে গত শুক্রবার রাত থেকে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা এখনো পর্যন্ত জারি রয়েছে। এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভ আন্দোলন চলছে। কি বলছেন তারা, কি বক্তব্য তাদের এখনো? राज्यात या पुढील कालखंडामध्ये आदरणीय দেখো, এই মুহূর্তে আমি কিন্তু সাগর দত্ত হাসপাতালের যে অবস্থান মঞ্চ রয়েছে, যেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কর্তব্যরত নার্সরাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং কর্মবিরতিতে রয়েছেন আপাতত জুনিয়র চিকিৎসকেরা। তোমার যে প্রশ্নটা সরাসরি আমি করবো, আমার সঙ্গে রয়েছেন, দেখো একেবারে দেখাচ্ছি লাইভে, স্টেথোস্কোপ নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক দাঁড়িয়ে রয়েছেন। তার সাথে যাব, তার কাছে ঠিক এই প্রশ্নটাই রাখবো, আপনারা এই মুহূর্তে কি বলছেন বা আপনাদের কি দাবি, যে দাবিগুলোকে গতকালকে আপনারা কাউন্সিলিং বৈঠকে রেখেছেন। স্বাস্থ্য সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে কলেজ কাউন্সিলে আপনাদের দাবিগুলোকে নিয়ে। তারপরে আজকে কি চিত্র ফুটে উঠলো সাগর দত্ত হাসপাতালে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই কোনো কাজ কিছু হয়নি। সেম আপনি ওই প্লেস অফ অকারেন্স, কালকের প্লেস অফ অকারেন্সে যদি আপনি নিজে গিয়ে দেখেন, কোনো নতুন সিসিটিভিও বসেনি, কোনো নতুন স্টাফও বসেনি, কোনো সিকিউরিটি স্টাফ নেই। তো অ্যাজ সাচ খুব একটা কিছুই চেঞ্জ হয়নি, শুধু প্রতিশ্রুতি আর শুধু কথাবার্তা। তাদের মধ্যে কিন্তু তাতে কিন্তু হবে না। আর কলেজ কাউন্সিলও কিন্তু পরিষ্কার একটা কথা আমাদেরকে মানে লিখিতই দিয়েছে যে তারা ব্যর্থ হয়ে গেছে। মানে তারা 370টা সিসিটিভি চেয়ে 40টা স্যাংশন হয়েছে, সেটাও লাগাতে পারেনি। তাহলে লিখিত এই কথাটা বলে দিতে পারছে। এদিকে সিকিউরিটি স্টাফও একটা প্রাইভেট কোম্পানির স্টাফ, তারাই বলে দিচ্ছে যে আমরা তো নিজেই মার খেয়ে যাই, আমরা কি করে দিতে পারি। তো এরকম সিকিউরিটি স্টাফ আমাদের দরকার নেই। ইভেন যদি পুলিশও চলে আসে, র্যাবও চলে আসে, তারাও পুতুলের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। এরকম লোকজনের সঙ্গে কাজ করাটা আমরা পারবো না। আমরা এখানে পড়াশোনা করে, আমরা এখানে লোকজনকে সেই পরিষেবা দিয়ে বা পেশেন্টদেরকে বাঁচানোর জন্য এখানে এসছি। আমরা এখানে শহীদ হতে আসিনি। তো তাই জন্য দায়িত্বটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টেরই আছে, অ্যাডমিনিস্ট্রেশনেরই আছে, যে আমাদের পুরোপুরি হেলথ অ্যান্ড সিকিউরিটি এইটাকে ওদেরকে বজায় রাখতে হবে। কালকে তো আমরা দেখলাম ডিএম এলো, তারপরে আপনাদের স্বাস্থ্য সচিব, তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হলো। তারা বললেন যে আজ থেকে কার্যকর করা হবে, সিকিউরিটি ফোর্স বাড়ানো হবে, সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। তারপরেও এরকম দশা, স্বাস্থ্য দপ্তর বলা যেতে পারে বা সাগর দত্ত হাসপাতালের এই ভঙ্গুর পরিণতি, এটা কি প্রত্যাশিত? এটা একেবারেই পুরো পরিষ্কার। সুপ্রিম কোর্ট নিজে বলেছে 14 দিনের টাইম দিয়েছে, তার মধ্যে শুধু 14 নয়, 53 দিন হয়ে গেছে কিন্তু অভয়া কাণ্ড হয়ে। তার আগে 2019-এও কিন্তু পরিবহ কাণ্ড হয়েছিল। তখন আমাদের সিএম বলেছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী তখন বলেছিলেন যে এরকম কোনো একটা ঘটনা আর হতে দেব না। 5 বছর হয়ে গেল, কোনো চেঞ্জ আসেনি। একটা অভয়া কাণ্ড হয়ে গেল, তার মধ্যে তারপরে সাগর দত্ততে আরো 53 দিন পেরিয়ে গেছে, তখনও কিছু হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, তাতেও কিছু হয়নি। এদিকে স্বাস্থ্য সচিব বলছে, তাতে কিছু হচ্ছে না। আমরা জানি না কখন এই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু নিজের কাজ পুরোপুরি করতে পারবে। যদি একেবারেই ব্যর্থ, প্লিজ পদত্যাগ করে দিন, তাতে আমাদের আরো বেশি বোধহয় সিকিউরিটি হতে পারে। এই কর্মবিরতি কতদিন পর্যন্ত চলবে? কালকে আমরা শুনেছিলাম WBJDF তারা এসে বলেছিল যে যদি সদর্থক ভূমিকা না দেখা যায় সুপ্রিম কোর্টের রায়, তাহলে তো তারা আবার পুরোনায় যে কর্মবিরতি মানুষ দেখেছিল সেভাবে আবারও দেখবে। তো আপনারা কি সেটাতেই সম্মতি পত্র স্বাক্ষর করেছেন বা গ্রহণ করছেন, তাদের সঙ্গে সম্মতি, নাকি আপনাদের কর্মবিরতি নতুন কিছু রয়েছে সাগর দত্ত হাসপাতালে? নতুন কিছু না, আমাদের একটাই ডিফারেন্স যে আমাদের কর্মবিরতি কিন্তু আরো 2-3 দিন আগে থেকেই চালু হয়েছে। যখন থেকে আমাদের এখানে ঘটনাটা ঘটেছে, আমাদের তখন থেকে কর্মবিরতি। তাকে দেখে WBJDF এটা ডেকেছে যে সুপ্রিম কোর্টের শুনানির পর কিন্তু আবার তারাও সিজ ওয়ার্কে নামবে, বিকজ সেই প্রেশারটা যেটা আছে বা কোনো গভর্নমেন্ট আমাদের যেটা অ্যাসুরেন্স দিয়েছে যা এটা করবে, এটা করে দেবে, কিন্তু আর কিছুই করতে পারিনি। আমরা শুধু ওয়েট করে আছি তারা সুপ্রিম কোর্টে কি এমন দেখাতে পারে যে তারা কি এমন চেঞ্জ করে দেখিয়েছে। এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাচ্ছে যে
এরকম একটা ঘটনা ঘটেই যাচ্ছে, মানে এখনো কোনো চেঞ্জ করতে পারেনি। তাই জন্য আমরা শুধু ওয়েট করে আছি। কর্মবিরতিটা WBJDF ও করছে, আমাদের এখানেও চলছে। আমাদের কর্ম মানে আমরা পালাতে চাই না আমাদের কর্ম থেকে, আমরা কিন্তু খুব ভালোবাসি, তাই জন্য আমরা 24 ঘন্টা, 36 ঘন্টা, 48, ইভেন 72 ঘন্টা ডিউটি আমরা টানা করতে পারি। তো আমাদের তাতে কোনো অসুবিধা নয়, কিন্তু তাই আমাদের কাজ ভালো লাগে, কাজ করতে শুধু নিরাপত্তাটা আমরা চাই, সেটাই একটা দাবি। সেটা যদি পূর্ণ করতে পারে তাহলে ঠিক আছে, আমরা এখনই নেমে যাচ্ছি কাজ। গতকালকে প্রিন্সিপাল যে বক্তব্য রেখেছেন, আমরা জানি শুক্রবার দিন রাত্রেবেলা প্রিন্সিপাল এসেছিলেন, তারপরে প্রিন্সিপালের যে বক্তব্য সেখানে তিনি বলছেন যে যারা হাসপাতালের প্রাইভেট সিকিউরিটি তাদের থেকে লিখিত চাওয়া হচ্ছে কেন তাদের গাফিলতি ছিল সে সময় সিকিউরিটি ব্যবস্থায়। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, প্রিন্সিপাল আপনাদের পাশে রয়েছে বা আপনাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন মানুষ আপনাদের পাশে রয়েছে, তারপরেও কি আশ্বস্ত হচ্ছেন না আপনারা? পাশে মানে এই যে দুটো শব্দ পাশে আছি, এটা তো সবাই বলে, আর এটা তো মানে অনেক সময়তেই মানে হাত জোড় করে আমরা পাশে আছি এই কথাটা বলেই অনেকজন যেতেও। তো এই দুটো কথার ওপর কিন্তু আমাদের আর কোনো ভরসা নেই। আমরা বলি আমরা যখন কাজে নেমেছি, আমরা যখন কাজ করে দেখাই, আপনারাও প্লিজ কাজ করে দেখান। কাজ যদি করতে পারেন তাহলে আমাদের সঙ্গে আপনাদের রিলেশন খুব ভালো। প্রিন্সিপাল তো স্বীকার করুন গাফিলতি ছিল প্রাইভেট সিকিউরিটি, সেক্ষেত্রে কিভাবে দেখছেন বিষয়টি? শুধু এটাকে বলা যাবে না একটা প্রাইভেট সিকিউরিটির একটা গাফিলতি, তারপরে তো পুলিশও নেমেছিল, তারপরে র্যাবও নেমেছিল, তারপরেও তো সব স্বাস্থ্যকর্মীদের ওপর তো অ্যাটাক হয়েছে। তাহলে তার পুতুলের মতো দাঁড়ানোর মতো লোকজন আমাদের দরকার নেই, ভালো ট্রেন লোকজন দরকার। তো শুধু ওইটুকু একটা প্রাইভেট সিকিউরিটির ওপর সবকিছু চাপিয়ে দিলে হবে না। এটা পুরোপুরি একটা সিস্টেমিক ফেলিয়ার, টপ টু বটম এখানে পুরোপুরি ইনভলভড আছে। এই সিস্টেমিক ফেলিয়ারের জন্য কিন্তু পুরো স্বাস্থ্য দপ্তর, ইভেন সব মন্ত্রীরাও কিন্তু দায়ী হবে পুরোপুরি। কিন্তু অর্থাৎ জয়ন্ত এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তারা বারবারই প্রথম থেকে যেমনটা বলছিলেন যে নিরাপত্তার কথা, তারা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা কোথাও গিয়ে গাফিলতি রয়েছে, বারবার যেভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, আরজি করের ঘটনা হোক কিংবা সাগর দত্ত হাসপাতাল, জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ প্রতিবাদ চলছে। সঙ্গে থাকো আমাদের জয়ন্ত, অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে। আমরা এই যে সাগর দত্ত হাসপাতালে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, আগামী কাল থেকে তারা রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। সেক্ষেত্রে এই নিয়েই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। রাজনৈতিক মহল এই বিষয়টাকে কিভাবে দেখছে, কি প্রতিক্রিয়া তাদের শোনাবো আপনাদের। নিরাপত্তা জনিত যদি কোনো সমস্যা থাকে সেটা পুলিশ প্রশাসন দেখবে। কখনো জিনিসটা তো একটা হয় না যে পুলিশ প্রশাসন আছে নিরাপত্তা জনিত সমস্যার সমাধান করার জন্য, সেটাকে অ্যাড্রেস করার জন্য। আমরা তো এখনো অবধি সেরকম কোনো উটোপিয়ান একটা সোসাইটি বা সমাজ গড়তে পারিনি যেখানে কোনো চুরি হবে না, কোনো দুর্বৃত্তায়ন থাকবে না, খারাপ মানুষের অবস্থান থাকবে না, সেটা তো হয় না। তো সেইখানে সমাজে বাস করছি আমরা। আমি জানি না যে জুনিয়র ডাক্তাররা কোন সমাজ বা কোন সুরক্ষা, কল্পিত সুরক্ষার কথা বলছেন, যেটা ভূভারতে বা সারা বিশ্বে কোথাও আছে কিনা। একটা যেরকম এরকম দিক, আরেকটা দিক হচ্ছে যখন তারা আন্দোলন করছিলেন, এখন যেসব নথি আরজি কর থেকে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে যে সেই সব নথিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বারংবার সই করেছেন, সম্মতি জানিয়েছেন। অপরদিকে যখন আন্দোলন চলছিল তাদের আগের বার, তখন তারা অনেক জায়গাতে এইসব বিষয়ে তারা চুপ করেছেন বা মিথ্যাচার করেছেন, যার কোনো বিবৃতি এখন আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। তো তাহলে এই মিথ্যাচারগুলো কেন, মিথ্যাচারের ভিত্তিতে আন্দোলন কেন খাড়া করছে? জায়গার সমস্যা থাকতে পারে, সেটা কথাবার্তার মাধ্যমে সমাধান হবে, সরকার প্রচেষ্ট সেইভাবে সমাধানগুলো হবে, সুপ্রিম কোর্ট সর্বোপরি সবার উপরে দেখছে। এখন তারা আবার বলছেন যে তারা নাকি কর্মবিরতিতে যাবেন, তাহলে তারা তো সরাসরি রাজনীতিটাই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু ব্যবহারটাও সেই রকমই আশা করবে। ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তার, শিক্ষার্থী, তারাও বলেছে যে উই মাস্ট হ্যাভ কনফিডেন্স, আমাদের কনফিডেন্সটা চাই যে আমরা কাজ করতে পারবো নির্বিঘ্নে, নিরাপত্তায়। সে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, থ্রেট কালচার এবং সেখানে হুমকি, মারধর, এটা দীর্ঘদিন ধরে চলছে। ডাক্তারদের মারা, এই যে এক শ্রেণীর লুম্পেন গুন্ডারা মনে করছে তারা আইনের ঊর্ধ্বে, প্রশাসন কন্ট্রোল করতে পারছে না। আর করবে কি করে? যে তৃণমূলের এক শ্রেণীর নেতা প্রকাশ্যে ডাক্তারদের হুমকি দিচ্ছে, প্রকাশ্যে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি দেখুন মুর্শিদাবাদের একজন এমএলএ, তারপরে উত্তরবঙ্গের একজন মন্ত্রী বারবার ডাক্তারদের হুমকি দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন ভোজ করতে। আসলে সরকারের সদিচ্ছা নেই
যে নিরাপত্তাকে এনশিওর করা, সরকারের সদিচ্ছা নেই রেস্টোর করা নর্মালসি। তাই এরা আগে থেকেই বলছিল ছাত্ররা যে আপনারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ ভুয়ো এবং বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছে এই লুম্পেনরা, এই গুন্ডারা, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা তারা মনে করছে এটা তাদের সরকার, সরকার তাদের কিছুই করবে না, তারা আশ্রিত লালিত পালিত হচ্ছে, তাই তারা তাদের আলটিমেট পথে যাচ্ছে। মানে সরকার চাইছে না যে একটা সুন্দর ব্যবস্থায় আসুক, আবার নর্মালসি ফিরে আসুক, এর জন্য পুরোপুরি সরকার দায়ী। একদিকে যখন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই অচলাবস্থা চলছে, যখন জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, সেই সময় তাদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত জুনিয়র চিকিৎসকরা। শুভঙ্কর সরকার তিনি গিয়েছিলেন আজকে সেখানে এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনে যাতে কোনো রকম কোনো রাজনীতির রং না লাগে সেই দাবি জানান তারা, যার কারণেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। সাগর দত্ত হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলন চলছে, কিন্তু আজকে সেখানেই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাকে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা, কি কারণে? দেখো, এই যে কারণ, এই কারণে জুনিয়র চিকিৎসকরা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন, যেটা তারা বলছেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, অর্থাৎ কোনো রাজনীতি তারা চায় না এই আন্দোলনকে নিয়ে। এর বিষয়ে আরো ঠিক তাদের কি কি বক্তব্য বা কি কি মন্তব্য স্পষ্ট হচ্ছে, সেটা আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি এসেছিলেন, তাকে আপনারা গো ব্যাক স্লোগান দিলেন কেন? দেখুন, আমাদের এই যে আন্দোলনটা, এটা শুরু থেকেই একদমই টোটালি অরাজনৈতিক, পলিটিক্যাল। আমরা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যেটা তৈরি করেছি, সেটাও টোটালি পলিটিক্যাল। সুতরাং যদি পলিটিক্যাল আমরা হেল্প নেব ভাবতাম, সেটা আমরা ডে 1-এ নিতে পারতাম, ডে 0-তে নিতে পারতাম। এবং যারা আজকে এতদিন পরে রয়েছে, আসছেন, যারা মুখ দেখাচ্ছেন, তারা এতদিন পর কি জন্য আসছেন, তাদের ইন্টেনশনটা কি, সেই নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন হয়েছে। তাদের তো একদম শুরু থেকেই ঝাঁপিয়ে পড়া উচিত ছিল যে কেন বডি পুড়িয়ে দেওয়া হলো এত তাড়াতাড়ি, কেন ওই দিন সেম ইনস্টিটিউশনে পোস্টমর্টেম কেন করা হলো, কেন সানডাউনের পরে পোস্টমর্টেম হলো, এই প্রশ্নগুলো তারা তখন তোলেনি। শুক্রবার দিন রাতেও যে ঘটনা, তারপরে তো প্রশ্ন তোলেনি, তারপরেও প্রশ্ন তোলেনি। এবং আপনারা সকলে দেখেছেন যে ওই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সিকিউরিটি কিরকম অভাব ছিল, সেই সময় দাঁড়িয়ে কোয়েশ্চেন তোলা দরকার ছিল। যারা সরকারে রয়েছেন তাদের এই পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, যারা বিরোধী দলে রয়েছেন তাদের এই প্রশ্ন তখন তোলা দরকার, নাকি এখন যে সময়টা আমরা এই প্রতিবাদটাকে একটু দীর্ঘায়িত করছি, সেই সময় এসে আপনারা এখানে এসে ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। এই জিনিসটা আমরা তীব্র বিরোধিতা করি। আরেকটা, আপনাদের সাথে যে প্রদেশ কংগ্রেস সভাপতি এলো, কোন রকম যোগাযোগ করেছিল যে আসবো বলে? না, কোনো রকম যোগাযোগ করেননি। উনি আমাদের বলছে উনি অরাজনৈতিক ভাবে এসেছেন, অথচ আমরা দেখছি নিজের দলের কর্মীদের সাথে 5-6টা গাড়ি নিয়ে উনি নাকি সাধারণ জনতা হিসেবে এসেছেন আমাদের কাছে। আমরা কিন্তু ওনাদের মঞ্চে আসতে দিইনি, মঞ্চে আহ্বান করিনি, বরং দূর থেকে হাত জোর করে ওনারা জনগণ হিসেবে এসছেন বলছেন, সেটাকে সম্মান জানিয়ে কিন্তু ওনাদের ওখান থেকেই তাড়িয়ে দিয়েছে। কারণ আমরা মনে করি না 52 দিনের মাথায় কেউ সাধারণ জনতা সেজে এসে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই মঞ্চে পরশুদিনের ঘটনার পর এখানে আসছেন ওনারা। তাই জন্য ওনাদের দূর থেকেই সম্মানের সহিত বিদায় করে দেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একই রকম পদক্ষেপ থাকবে? একদম তাই। এইটা একটা জনগণের লড়াই, সাধারণ জনগণের লড়াই, ডাক্তারদের লড়াই, সিস্টারদের লড়াই। এই লড়াইয়ের কোনো রাজনৈতিক দলের কোনো জায়গা নেই। সুতরাং দেখো, পরিষ্কারভাবে জুনিয়র ডাক্তাররা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে এটা সাধারণ মানুষের লড়াই, এটা চিকিৎসকদের লড়াই। সেখানে কেন আসবে রাজনীতি, অর্থাৎ রাজনীতির রং তারা কিন্তু লাগাতে চান না এই তাদের লড়াই।
ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত মজুমদার। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ একদিকে যখন কর্মবিরতি চলছে এবং সেই সময় আজ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আর তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বন্যা প্লাবিত এলাকাও পরিদর্শন করবেন। সোমবার অর্থাৎ আগামীকাল জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন যে নেপাল থেকে জল ছাড়া হয়েছে, নিরাপদ জায়গায় সরানো হচ্ছে দুর্গতদের, ফরাক্কার ড্রেজিং করা হয়নি, বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় বন্যা পরিস্থিতির কেউ খোঁজ নেয়নি, বন্যার জন্য কোনো টাকাও দেওয়া হয়নি বলেই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এ নিয়েই কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী, কিন্তু এর আগেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে ম্যানমেড বন্যা করা হচ্ছে, যেভাবে ডিভিসি তাদের সঙ্গে আলোচনা ছাড়াই জল ছেড়ে দিচ্ছে, সেই একই অভিযোগ কিন্তু আজকেও তিনি করেছেন এবং কেন্দ্রকেও নিশানা করেছেন এই নিয়ে। একেবারে অভিক, দেখো দুদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই তিনি কিন্তু যে বাগডোগরা বিমানবন্দর সেখানে কিন্তু নেমেছেন এবং সেখান থেকে তিনি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে লাগাতার পাহাড়ে যেভাবে ভারী বৃষ্টি হয়ে চলছিল তার ফলে কিন্তু দেখা গেছে যে বারংবারই তিস্তার যে জল তা কিন্তু ফুলে ফেপে উঠেছে এবং তার ফলে তিস্তার পাড়ের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পাহাড়েরও কিন্তু একাধিক জায়গায় ধসের মতন ঘটনা, অর্থাৎ যে বিপর্যয় রয়েছে সেই বিপর্যয় নিয়ে মোকাবিলা কিভাবে করা যেতে পারে এবং পরবর্তী দিনে সমস্ত বিষয় খতিয়ে দেখতেই কিন্তু এই বৈঠক করবেন। আজকের বৈঠক সেখানে কিন্তু উত্তরকন্যায় আজ 5টা নাগাদ সেই বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং এই 5টি জেলার যে জেলা শাসকরা রয়েছেন এছাড়াও পুলিশ আধিকারিকেরা তাদের নিয়ে কিন্তু আজকের এই বৈঠক এবং সেখানে কিন্তু পরবর্তী দিনে এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো তার সাথে কিভাবে মোকাবিলা করা যায় মূলত সেই বিষয় নিয়ে কিন্তু আজকের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যে উত্তরকন্যা যেখানে বৈঠক হবে তা কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকাকে এবং তোমাকে জানিয়ে রাখি যে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু পরিদর্শন করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিক, আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। রীনা কুমার আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। এবং উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সফরে গিয়েছেন, বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। দুদিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উত্তরবঙ্গ সফর শুরু করার আগে তিনি যেমনটা অভিযোগ করেছেন যে নেপাল থেকে জল ছাড়া হয়েছে, নিরাপদ জায়গায় সরানো হচ্ছেও দুর্গতদের, কিন্তু ফরাক্কায় ড্রেজিং করা হয় না, যার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন যে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হলে তখন কেউ খোঁজ নেয় না, বন্যার জন্য কোনো টাকা দেওয়া হয় না। এভাবেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে অভিযোগ তিনি এর আগেও করেছিলেন দক্ষিণবঙ্গে যখন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করছিলেন মুখ্যমন্ত্রী, এবং সেই ক্ষেত্রে ম্যানমেড বন্যা, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ডিভিসি জল ছাড়ছে, যার কারণেই বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই অভিযোগ করেছিলেন। এবং আজ থেকে দুদিনের জন্য উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা বিধ্বস্ত এলাকা তিনি পরিদর্শন করবেন। তবে উত্তরবঙ্গ সফর শুরু করার আগে তিনি ফের একবার যে অভিযোগ করেছেন যে ফরাক্কায় সেখানে ড্রেজিং করা হয় না, যার কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং কেন্দ্রকেও এই নিয়ে নিশানা করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মালদহের মানিকচকে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের কোশি নদীর বাঁধ খোলায় ঢুকছে জল। লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ইতিমধ্যে মাইকিংও করা হচ্ছে।
মালদহের মানিকচকের ছবি দেখাচ্ছি, যেখানে ফের একবার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সতর্কতা প্রচার করা হচ্ছে, লাল সতর্কতাও জারি করা হয়েছে এলাকাতে। যেভাবে মালদহ সহ বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে এবং কার্যত বন্যা বিপর্যস্ত অবস্থা, সেখানকার মানুষজন অনেকেই ঘর ছাড়া হয়েছেন এবং এরই মাঝে ফের একবার বন্যা পরিস্থিতির ছবি ধরা পড়েছে। সেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এই মুহূর্তে মালদহের মানিকচক থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পরিতোষ। পরিতোষের সঙ্গে কথা বলবো। পরিতোষ, মালদায় এখনো পর্যন্ত যে বন্যা পরিস্থিতি, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকেও লাল সতর্কতা জারি করা হয়েছে, সব মিলিয়ে কি ছবি ধরা পড়ছে সেখানে? এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে? সকাল থেকে প্রশাসনের তরফে জোরদার নজরদারির ব্যবস্থা করা হয়েছে, কারণ মালদার যে 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে ভুতনি থানা এলাকার 3টি গ্রাম পঞ্চায়েত এবং মানিকচকের যে আরও 2টি গ্রাম পঞ্চায়েত, যেখানে হিরানন্দপুর, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি মথুরাপুর এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যে লাল সতর্কতা প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে রীতিমতো নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যেখানে বন্যা প্লাবিত এলাকায় সকাল থেকে প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে। যে এলাকাগুলিতে প্লাবিত রয়েছে মানুষকে সেখান থেকে তুলে আনার ব্যবস্থা করা হচ্ছে, কারণ যাতে করে তারা সময়ের আগে নিরাপদ স্থানে পৌঁছায় এবং সেখানে যাতে তাদের সুব্যবস্থা করা যায়। ইতিমধ্যেই প্রশাসনের তরফে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকরা সেই সমস্ত মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই ত্রাণ শিবির যে প্রশাসনের তরফে খোলা হয়েছে সেখানে আশ্রয় দিচ্ছেন। সেই এলাকাগুলিতে বিস্তীর্ণ প্রান্তের মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে, কারণ মানুষ ইতিমধ্যে এলাকা ছাড়তেও শুরু করেছে। সকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ নিজেদের বাড়িঘরের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এলাকা ছাড়ছেন এবং ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিচ্ছে। প্রশাসনের তরফে জানানো যেটা হচ্ছে, ইতিমধ্যে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। যে এলাকাগুলিতে মানুষ এখনও বাঁধের ওপরে আশ্রয় নিয়ে রয়েছে অস্থায়ীভাবে, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। পাশাপাশি যে এলাকায় আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই মানুষদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নৌকা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। পরিতোষ, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে সরকারি আধিকারিকরা তারা কি ঘটনাস্থলে, তারা কি এই বন্যা বিপর্যস্ত অবস্থা পরিদর্শন করতে গিয়েছেন সেখানে? সাধারণ মানুষজন তাদের সঙ্গে কি তারা কথা বলছেন এই বিষয়ে? একদমই, প্রশাসনিক আধিকারিক হোক বা জনপ্রতিনিধি, যেখানে গতকাল এই এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, পাশাপাশি জেলা শাসক, জেলা পুলিশ সুপার দফায় দফায় আসছেন। ব্লকের বিডিও থেকে শুরু করে প্রশাসনিক আমলারা যেখানে সাধারণ মানুষের সাথে কথা বলছেন। এলাকার যে প্লাবিত মানুষ, যারা দুর্গত পরিবার, তাদেরকে কথা বলার পাশাপাশি তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের চেষ্টা, তা প্রশাসনের তরফে চালানো হচ্ছে। যদিও প্রশাসন যেটা জানাচ্ছে, এখনও বহু পরিবার বাড়িঘর ছাড়তে নারাজ, কারণ বাড়িতে পরিবারের পাশাপাশি গবাদি পশু সমস্ত কিছু রয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে তারা কিভাবে যাবেন সে নিয়ে যেমন প্রশাসনের কাছে প্রশ্নও তুলছেন তারা। যদিও প্রশাসন সব রকম ব্যবস্থা করা হচ্ছে বলেই দাবি করছে, যেখানে মানিকচকের একাধিক কলেজ থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়গুলিতে ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে রান্না করা খাওয়ার থেকে শুরু করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সমস্তটাই প্রশাসনের তরফে করা হচ্ছে। ধন্যবাদ তোমায় পরিতোষ। এতক্ষণ সরাসরি মালদহের মানিকচক থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ, এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম মালদহের মানিকচকে, সেখানেও কার্যত বন্যা বিপর্যস্ত পরিস্থিতি, লাল সতর্কতাও জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। 4:04 সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল, কিন্তু এখনো পর্যন্ত যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কার্যত দুর্গত মানুষজন তারা সমস্যায় পড়েছেন। সেই ছবিও একদিকে যখন তুলে ধরছি, ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল এবং সেক্ষেত্রে এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা, বন্ধ একাধিক রাস্তা, ভেঙে গেছে ঘর বাড়ি, জল যন্ত্রণায় নাজেহাল মানুষ। এবং ঘাটালে পুলিশ প্রশাসন টানাপোড়েন অভিযোগ বিজেপির, এবং সেই জন্যই বিজেপির অভিযোগ ঘাটালের সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়াতে
চিঠি পোস্ট করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্ট নিয়েই শোরগোল তৈরি হয়েছে। আমরা এ নিয়েই কথা বলবো, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যেখানে ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল এবং এখনো রয়েছে ডুবেই ঘাটালের বিভিন্ন এলাকা। সেক্ষেত্রে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে ঘাটাল পুলিশ প্রশাসনের এই নিয়ে টানাপোড়েন, বিজেপির তরফ থেকে যে অভিযোগ, যে বিজেপির অভিযোগ ঘাটালের সেচ দফতর দখল করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই চিঠি পোস্ট করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট নিয়েই তৈরি হয়েছে শোরগোল। আমরা এই নিয়েই কথা বলবো। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। মধুসূদন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত ঘাটালে বন্যা পরিস্থিতি এবং সেই নিয়েই যে ধরনের অভিযোগ বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত করা হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের তরফে কি বক্তব্য? দেখো অভিজ্ঞতা একেবারে কিন্তু গত কয়েকদিনে যে টানা বৃষ্টির সাথে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে কিন্তু প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। সেই মতো প্লাবিত হয়েছিল, অর্থাৎ ঘাটাল যে থানা, সেই ঘাটাল থানা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছিল। সেখানে কোনো রকম কাজকর্ম করতে পারছিল না পুলিশ আধিকারিকেরা। পরে অন্যত্র একটি লজে নিয়ে যাওয়া হয়েছিল ওই থানা কার্যালয়টিকে। পরবর্তীতে একটি নোটিশ পায়, যেখানে ইরিগেশন দপ্তরের অধীনে অর্থাৎ একটি রুম রয়েছে, সেখানে ঘাটাল থানা শিফট করা হবে। আপাততভাবে 18 তারিখ এই নোটিশ পাওয়ার পরেই কিন্তু 20 তারিখে, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে 20 তারিখ ঘাটাল থানার পক্ষ থেকে কিন্তু ওই যে স্থানীয় লজ যেখানে কাজকর্ম চলছিল বন্যায় ডুবে যাওয়ার কারণে ঘাটাল থানা, সেখান থেকে শিফট করা হয় 20 তারিখ ঘাটাল থানাটিকে। আপাততভাবে আবারও একটি চিঠি প্রকাশ করা হয়েছে, যেখানে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি যেটা দাবি করছেন যে একেবারে কিন্তু ইরিগেশন দপ্তরটিকে ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা সম্পূর্ণ তথ্য, অর্থাৎ ঘাটাল যে মাস্টার প্ল্যান, যে মূল ইস্যু, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত তথ্য পুলিশের কাছে। এখনো পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ঘাটাল থানা একটি অস্থায়ীভাবে চলছে ওই স্থানীয় কার্যালয়ে, পাশাপাশি যে ইরিগেশন দপ্তরের যে জায়গা, অর্থাৎ ইরিগেশন দপ্তরের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েই ঘাটাল থানা চলছে। যদিও এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আধিকারিক ঋদ্ধিমান সরকার তিনি বলেছেন যে 18 তারিখ একটি নোটিশ পেয়েছেন, নোটিশ পাওয়ার পরেই কিন্তু ওখানে একটি শিফট করা হয়েছে। আপাতত ওখানে কাজকর্ম চলছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট যে কোনোভাবে ওখানে কি স্থায়ীভাবে হচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা তারা কোনো মতে কিছু জানাননি। পাশাপাশি এই ইরিগেশন এসডিও তার সঙ্গে যখন আমরা কথা বললাম, তিনি বললেন আপাতত কোনো ক্যামেরার সামনে তিনি কিছু প্রতিক্রিয়া না দিলেও তিনি বলেছেন যে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জেলা ও রাজ্য স্তরের সমস্ত আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে, যা বলার ওনারাই বলবেন। আপাতত ঘাটাল থানা চলছে ইরিগেশন বাংলোতেই, সেখানে আপাতত কাজ চলছে ঘাটাল থানার। আর এই করে সাধারণ মানুষ কিন্তু তারা যেমনটা খুশি যে প্রত্যেকবারের বন্যার সময় ঘাটাল থানা যেমন জলমগ্ন হয়ে পড়ে, তারা যেমন অভিযোগ জানাতে আসতে পারেন না পুলিশের প্রশাসনের কাছে, তেমনকি এইভাবে যদি কাজ চলতে থাকে সেহেতু সাধারণ মানুষও তেমন একটা খুশির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। অভিক, সঙ্গে থাকো মধুসূদন তুমি আমাদের। এবং যে ছবি আপনাদের সামনেও আমরা তুলে ধরছি যে জগন্নাথ চট্টোপাধ্যায় তার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে এবং বিজেপি এই যখন অভিযোগ আনছে যে ঘাটালের সেচ দফতর দখল নিয়েছে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট করে এই অভিযোগই করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের করা এই পোস্টকে নিয়ে রীতিমতন শোরগোল তৈরি হয়েছে। আমরা এই নিয়েই কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্যআইচ রায় তিনি কি বলছেন শোনাবো। বিজেপির নেতারা যে ধরনের মন্তব্য করেন সেই মন্তব্যের কাউন্টার মন্তব্য করতে গেলে রুচিতে বাঁধছে। খবর কি রাখেন একটা আপাতকালীন পরিস্থিতি, মানে এমার্জেন্সি সিচুয়েশন, পুলিশকে এবং প্রশাসনকে কোহেসিভ হয়ে একসঙ্গে কাজ করতে হয়, একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করতে হয়। সেখানে দখলের প্রশ্ন আসছে কোথা থেকে? আসলে একটা কথা বলতে হয়, বলে দিচ্ছেন, সেই কথার মানে গুরুত্ব কতটা আছে তো আগামী দিনে বিবেচনা করে দেখতে হবে। ফলে এসব মন্তব্য যত করবেন তত মানুষ হাসবে, ঘোড়ারাও হাসবে। ছি ছি। 70 বছরে কেন্দ্রীয় সরকার কেন ডিভিসি ড্রেজিং করায়নি? যে ডিভিসির জল ধারণ ক্ষমতা 6.5 মিলিয়ন কিউবিক টন মিটার ছিল, যে ডিভিসির জল ধারণ ক্ষমতা 6.5 মিলিয়ন কিউবিক মিটার ছিল, সেই ডিভিসির জল ধারণ ক্ষমতা আজকে 2.5 মিলিয়ন কিউবিক মিটারে কারা নামিয়েছে? কেন বর্ষায় একটু বৃষ্টিতেই বানভাসি হতে হয় পশ্চিমবঙ্গের ঘাটাল সাব ডিভিশন?
আজকে যখন ঘাটালের থানা পর্যন্ত জলে ডুবে গেছে, খুব স্বাভাবিকভাবেই প্রশাসনিক কাজ তো চালাতে হবে, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে না। এটা তো জগন্নাথ বাবুর সাংসদ তহবিলের ক্ষেত্র নয়, এটা জগন্নাথ বাবুর নির্বাচনী অফিস নয় যে প্রয়োজন মতো ওটা রানাঘাটে থাকবে, আবার কখনো কখনো শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে চলে আসবে। জগন্নাথ বাবুর থেকে এইসব কথা যত কম শোনা যায় তত ভালো। যে একজন দেশের সাংসদ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কাকে শিয়ালদা স্টেশনের দোতলার ওয়েটিং রুমে কটার সময় দেখা করতে আসতে হবে, সেই সাংসদ এসে বড় বড় জ্ঞানের বাণী দেবে না, তাদের জন্য বন্যার জলে ঘাটার সাব ডিভিশন ডুবে থাকবে, তারপরে ওদের বাতালাবাজি শুনতে হবে। আসলে এরা নিজেরা অকর্মণ্য, নিজেরা কোনো কাজ করবে না, যখন অন্য সরকার কাজ করতে যায় সেই সরকারকে এরা কাজ করতে দেবে না। এরা নিজেরা জলে ডুবিয়ে মারবে। বিহারকে 15,000 কোটি টাকা বন্যায় প্যাকেজ দিয়েছে, বাংলাকে ক টাকা দিয়েছে? 0 টাকা দিয়েছে। এই জগন্নাথ সরকার বাংলার সাংসদ একদিনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে এর বিরুদ্ধে কথা বলেছে? মেরুদণ্ডহীন সব সাংসদ। ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল, এখনো ডুবে রয়েছে ঘাটালের বিভিন্ন এলাকা, বন্ধ রয়েছে একাধিক রাস্তা, ভেঙে গিয়েছে ঘর বাড়ি, কার্যত জল যন্ত্রণায় নাজেহাল হতে হচ্ছে ঘাটালের বাসিন্দাদেরকে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেভাবে যে বিস্তীর্ণ এলাকা ঘাটালে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত ডুবে রয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জল যন্ত্রণায় পড়তে হচ্ছে মানুষজনকে, নাজেহাল হচ্ছেন তারা। আমরা এই নিয়ে কথা বলবো। মধুসূদন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। মধুসূদন, ঘাটালের কোনো অংশে ইতিমধ্যেই জল কমতে শুরু করেছে, কিন্তু যে বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে সেখানে এখনো পর্যন্ত কতটা সময় লাগতে পারে, সেখানকার মানুষজন তারা কতটা সমস্যার মধ্যে পড়ছেন, কি বলছেন তারা? দেখো একেবারে কিন্তু দুর্যোগ কাটলেও কিন্তু দুর্ভোগ কাটেনি ঘাটালবাসীর। তবে আপাতত কিন্তু শিলাবতী নদীর জল বাড়ার ফলে কিন্তু আবারও নতুন করে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা, ঘাটাল পৌর এলাকা ও ঘাটাল ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু আবারও নতুন করে ফের জলমগ্ন হয়েছে। এলাকার মানুষজনেরা একমাত্র যাতায়াতের ভরসা ডিঙি ও নৌকো, তাতে করে এলাকার মানুষজনরা যেমন যাতায়াত করছে, অপরদিকে কিন্তু এই দুর্ভোগ কবে কাটবে সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের মানুষজন। তবে সামনেই রয়েছে পুজো, এই পুজোর আগে কতটা জল নামে সেটার দিকেই কিন্তু নজর রেখেছে এলাকার মানুষজন, কারণ পুজো কতটা হাসি মুখে কাটবে সেটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় রয়েছে এলাকার মানুষজনেরা। অভিক, ধন্যবাদ তোমায়। মধুসূদন সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ঘাটাল থেকে, অর্থাৎ যেমনটা জানাচ্ছিলেন যে আমাদের প্রতিনিধি যেভাবে ধীরে ধীরে কমতে শুরু করেছে ঘাটাল থেকে বন্যার জল, কিন্তু কার্যত এখনো পর্যন্ত দুর্ভোগেই রয়েছেন সেখানকার মানুষজন, কারণ বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে কবে জল পুরোপুরি নামবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, এখনো পর্যন্ত সেই কারণেই দুশ্চিন্তার মধ্যে দিয়েই কাটাতে হচ্ছে ঘাটালের মানুষজনকে। কার্যত নাজেহাল অবস্থা পড়েছেন, জল যন্ত্রণায় ভুগছেন ঘাটালের মানুষজন। চারটে চারদিকে সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর হাসপাতালে সিপি মনোজ ভার্মা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই আরজিকর হাসপাতালে পৌঁছে যান সিপি। সেখানে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। কার্যত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্যই আরজিকর হাসপাতালে পৌঁছে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, আরজিকরে সিপি মনোজ ভার্মা, এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা তা খতিয়ে দেখতে আজকে তিনি পৌঁছে যান আরজিকর হাসপাতালে। এবং আরজিকরে যে ঘটনা ঘটেছিল, ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলার, এবং তার আগে আজকে আরজিকর হাসপাতালে সেখানে পৌঁছে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা তা খতিয়ে দেখেন তিনি, এবং এই যে নিরাপত্তা ব্যবস্থায় তার যে গাফিলতি রয়েছে বারবার সেই নিয়েই একাধিক অভিযোগ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রথম থেকেই তারা যে দাবি তুলেছিলেন যে তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা বৈঠকেও জানিয়েছিলেন। এবং আজ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আরজিকর হাসপাতালে পৌঁছে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আমরা জানি যে আগামীকাল আরজিকর হাসপাতালের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। আজ তার আগে আরজিকর হাসপাতালে পৌঁছে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি খতিয়ে দেখেন। আরজিকর হাসপাতালের সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনায় একদিকে তদন্ত চলছে, অন্যদিকে এখনো পর্যন্ত নিজেদের মতন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারই মাঝে তাদের যে দাবি ছিল যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, যে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই আরজিকর হাসপাতালে সিপি মনোজ ভার্মা।
এরপর যে খবরের দিকে নজর রাখবো, সিপিআইএম এর পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর দায়িত্বে প্রকাশ কারাট। 2025-এর এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী কোঅর্ডিনেটরের দায়িত্বে কারাট। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীতারাম ইয়েচুরির মৃত্যুতেই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। সত্য, আজকে এই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এখন সম্প্রতি সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন এবং তারপরে দলের যে কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল দিল্লিতে, সেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে যে তুমি জানো যে আগামী বছরে 2025-এর এপ্রিল মাসে দলের সিপিএম এর পার্টি কংগ্রেস রয়েছে মাদুরাইতে। তার আগে পর্যন্ত দলের কোঅর্ডিনেটর হিসেবে কাজ সামলাবেন দলের পলিট ব্যুরো এবং একাধারে, এবং অন্যদিকে দলের কেন্দ্রীয় কমিটিতে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাবেন প্রকাশ কারাট। ইতিমধ্যেই সেটা কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পার্টি কংগ্রেসের আগে পর্যন্ত, আগামী বছর এপ্রিলের আগে পর্যন্ত, যতক্ষণ না দলের পার্টি কংগ্রেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুটি পদের তিনি দায়িত্ব সামলাবেন, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণ হয়েছে এবং তারপরেই কিন্তু দলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। নজর রাখবো পরের খবরে। বিস্ফোরক, পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি লোকশিল্পীদের একটি অনুষ্ঠান থেকে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সরকারের নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে, এমনটাই বলেছেন তিনি। বিস্ফোরক তৃণমূলের পুরুলিয়া পুরসভার পুরপ্রধান সরকারের নুন খাচ্ছেন, সরকারের গুণ গাইতে হবে বলেই বলেছেন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি। কি বলেছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের। আমার এটাই মূল বিষয় যে যারাই শিল্পী আছে পুরুলিয়ায়, এটা তো একটা ভাবার বিষয় যে আমরা যারা বিশেষ করে পুরুলিয়ার ভূমিপুত্র, মানে এক কথায় বলতে গেলে আমরা যারা লাড়গাড়া লোক পুরুলিয়ায় বা ঠাকুরদার আমল থেকে, আমরা ভাবুন তো যে পুরুলিয়া এত শিল্পী, সবচেয়ে হাইস্ট শিল্পী বাতা আজকে রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিনিধিত্ব করতে শিল্পীরা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এই সরকার ব্যবস্থা করেছে। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারের গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন। এই দুটা জিনিস একসঙ্গে হবে নাই বলতে, আপনাকে একটা রাস্তা বেছে নিতে হবে, সেটা ঠিক। আপনাদেরকে শোনালাম যে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান তিনি ঠিক কি বলেছেন এবং লোকশিল্পীদের উদ্দেশ্যেই তার এই হুঁশিয়ারি, যে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালির এই বিস্ফোরক মন্তব্যের পরেই কার্যত রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং বিরোধীরা তারা এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছে শোনাবো আপনাদের। উনি তো এটাই বলবেন, এটাই স্বাভাবিক, কারণ তৃণমূল বিশ্বাস করে, তাদের এটাই হচ্ছে এথিক্স। তারা মনে করে যে দেব আর নেব, আমরা যাকে দেব তার থেকে নেব, মানে দিলে গুণ গাইতে হবে। স্বাধীনতা, গণতন্ত্র, মুক্ত চেতনা, মুক্ত ভাবনা, শিল্পী সত্তা, মানুষের বিচার বিবেচনা, এসবের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দেব আর নেব, দিব আর নিব। তো এটাই তারা বিশ্বাস করে, তাই তারা কিনতে চায় মানুষকে, মানুষের হৃদয়কে কিনতে চায়। সব চোর, পকেটমার, মানে লুটেরা, তাদের যদি রাজনৈতিক পদে বসিয়ে দেয় তারা এই ধরনের কথা বলে। সরকারের টাকাটা কি ওদের বাপের টাকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি যে সরকারের টাকা খাচ্ছেন? মানে এমন দিন আসছে যে এদেরকে কিন্তু আওয়ামী লীগের নেতাদের মতন এদেরও হবে অবস্থা। এরা তো তাও বাংলাদেশের নেতাগুলো তাও তো এই দেশে পালিয়ে আসতে পেরেছে, এরা তো আর বাংলাদেশে ঢুকতে পারবে না।
হ্যাঁ, এদের মানুষ বিচার করবে কোনো আদালতে, কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে নয়। এদেরকে মানুষ বিচার করবে কোনো গাছতলায়, কোনো মন্দিরের চাতালে, কোনো পাড়ার ল্যাম্পপোস্টের নিচে। আপনাদেরকে শোনালাম বিরোধীদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে, যখন এই ধরনের মন্তব্য করেছেন তিনি, এবং এই নিয়েই আমরা কথা বলেছিলাম শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন পাল্টা শোনাবো। না দেখুন, প্রথম কথা, সবাইকে সব জায়গায় মন্তব্য করতে হবে এইরকম ঠিকা কে দিল? আর মন্তব্য করতে গেলে নিশ্চিতভাবে সব দিক বিবেচনা করে মন্তব্য করা উচিত। আমার মনে হয় এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য কখনোই কাম্য হতে পারে না। যে মন্তব্য করেছেন এই মন্তব্য দল এন্ডোর্স করে না। আমরা পরিষ্কারভাবে বলি, এই সরকার বাংলার মা-মাটি মানুষের সরকার। এই সরকার বাংলার 10.5 কোটি মানুষের সরকার। এই সরকার বাংলার প্রান্ত সীমার মানুষের দিকে তাকিয়ে কাজ করে, তা সে সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক। কারণ মমতা ব্যানার্জির সরকার এটাই শিক্ষা দেয় যে বাংলার যে গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, সে আমাদের রাজ্যের সে নাগরিক, তার ডেভেলপমেন্ট করার দায়িত্ব বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দিয়েছে। তাই এই বক্তব্য কোনোভাবেই দলীয় বক্তব্যের সাথে সহমত নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু এই বিজেপি আর সিপিএম যে গোলা জলের রাজনীতি করছে, এদেরকে আগে নিজের আয়নার দিকে মুখ দেখানো উচিত। জেল থেকে জামিন পেয়ে আপাতত বাড়িতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। আর আজ কঙ্কালীতলায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। সুকন্যাকে নিয়েই পুজো দিতে গেলেন তিনি বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। সেই ছবি দেখছেন এবং পুজো দেওয়ার সময়ও তার চোখে জল দেখা যায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। গত মঙ্গলবারই তিনি তিহার জেল থেকে জামিন পেয়ে ছাড়া পেয়েছেন, বাড়ি ফিরেছেন, আর তারপর আজ মেয়ে সুকন্যাকে নিয়ে কঙ্কালীতলায় পুজো দিতে যান। আমরা এই নিয়ে কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, প্রায় 18 মাস পর তিনি বাড়ি ফিরেছেন জামিন পাওয়ার পর। কঙ্কালীতলায় তিনি এই মুহূর্তে পুজোও দিতে গিয়েছিলেন মেয়ে সুকন্যাকে নিয়ে। সেই ক্ষেত্রে আজকে গিয়ে কি প্রার্থনা চাইলেন অনুব্রত মণ্ডল? দেখো অভিক, প্রার্থনা বলতে কঙ্কালীতলায় পুজো করাতে গেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে আমরা দেখলাম তার তনয়া সুকন্যা মণ্ডলকে, এবং অবশ্যই সতীপীঠ কঙ্কালীতলায় দেবী কঙ্কালীকে বেশ কয়েকটা নামের তালিকা দিয়ে কিন্তু পুজো করালেন। অবশ্যই অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলে তিনি সেটাই কিন্তু স্পষ্ট করেছেন এবং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দেখো, দলের সর্বোচ্চ নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়াও অনুব্রত মণ্ডলের সবচেয়ে প্রিয় মানুষ সেটা হচ্ছে তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং সুতপা পাল সুকন্যার বান্ধবী। এছাড়াও অনুব্রত মণ্ডল, তার সহধর্মিণী যিনি প্রয়াত হয়েছেন, গত হয়েছেন ছবি মণ্ডল, এই কয়েকজনের নামে কিন্তু কঙ্কালীতলায় কিন্তু পুজো করালেন এবং তাদের নামে অবশ্যই তাদের যাতে মঙ্গল কামনা হয়, তাদের যাতে ভালো হয়, এমনটাই তিনি কিন্তু প্রার্থনা করলেন এবং দেশের দশের কিন্তু মঙ্গল কামনা করলেন। দেখো, অবশ্যই অভিক, এদিন যে চিত্র ধরা পড়লো, তুমি জানো, বুঝতে পারছো যে তিহার ফিরত অনুব্রত মণ্ডল দিল্লি থেকে ফিরেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। গত মঙ্গলবার তিনি বীরভূমের মাটিতে পা রেখেছেন। দেখতে দেখতে প্রায় 6 দিন অতিক্রান্ত। কখনো দেখতে পাচ্ছি তার গ্রামের বাড়ি হাটশিরানিতে তিনি যাচ্ছেন, দুর্গা মন্দিরে গিয়ে পুজো করাচ্ছেন, গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলছেন। কখন আবার তিনি বিকাল 4টে থেকে 7:30 এবং 8টা পর্যন্ত তার যে জেলার প্রধান দলীয় কার্যালয় বোলপুরে তিনি আসছেন। দলীয় কর্মী, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে দলের যে সমস্ত বিধায়ক, সাংসদ, সকলের সাথে কথা বলছেন। দেখো, এদিন অনুব্রত মণ্ডলকে আগের মতো 2 বছর আগের যে অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল, এই মণ্ডল আর এখনকার অনুব্রত মণ্ডলের মধ্যে কিছুটা ফারাক রয়েছেন। অনুব্রত মণ্ডল ছবি আজকে ধরা পড়লো কার্যত কঙ্কালীতলায় তিনি গেলেন, পুজোও দিলেন, মেয়ে সুকন্যাও সঙ্গে ছিলেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী এতক্ষণ সরাসরি ছিলেন প্রতিনিধি। আসবো পরের খবরে। 100 বর্ষে পদার্পণ করলো রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির সরিষার বিদ্যালয়। 100 বর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচি রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির কর্তৃপক্ষের। রবিবার সকালে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয় 100 বর্ষ উদযাপনের পর্ব। প্রভাত ফেরির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্ররা এবং শিক্ষকরা। ব্যান্ড বাজিয়ে সুসজ্জিতভাবে স্কুল থেকে শুরু হয়ে প্রভাত ফেরি হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা যায় রামকৃষ্ণ, নেতাজি, বিবেকানন্দের ছদ্মবেশে ছাত্রদের। এছাড়াও রামকৃষ্ণ, বিবেকানন্দের বিভিন্ন বাণী নিয়ে পোস্টারও দেখা যায়। শতবর্ষের অনুষ্ঠান হিসেবে আমরা গত 23 তারিখ থেকে একটি কালচারাল কম্পিটিশনের আয়োজন করেছিলাম। 23, 24, 25
এবং গত 27 তারিখ থেকে একটি সায়েন্স মডেল এক্সিবিশন এবং সেটাও চলছে আমাদের। গতকাল আমাদের শতবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা দুটি ক্যাম্প ছিল। এই দুটো ক্যাম্পে আমাদের প্রায় 150-র মতো এই অঞ্চলের মানুষ তারা চিকিৎসা পেয়েছেন এবং চক্ষু পরীক্ষা করার পরে ডাক্তারবাবুরা যাদের মনে করেছেন যে তাদের চশমা লাগবে, আমরা বিদ্যালয়ের তরফ থেকে তাদেরকে বিনামূল্যে চশমা আমরা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বর্ষব্যাপী যে যাত্রা, তার মূল লক্ষ্য ছিল কিন্তু ছাত্রদের ভিতরে স্বামী বিবেকানন্দ যে শিক্ষার আদর্শের কথা বলেছিলেন, যে মানুষের ভিতরে একাধারে বুদ্ধিবৃত্তির সাথে হৃদয়বৃত্তির বিকাশ, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, সেই মানুষের ভিতরে পূর্ণতার বিকাশ সাধন, স্বামী বিবেকানন্দের এই আদর্শকে কেন্দ্র করেই বিশেষত ছাত্রদের মধ্যে সেই আদর্শ যাতে বিকাশ ঘটানো যায়, সেই লক্ষ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি 100 বৎসর অতিক্রম করেছে। আজকের দিনে আমরা যেখানে থাকি, যে যতটুকুই হয়েছে বা হতে পেরেছে, এর পিছনে বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।